শুরু করছে যে নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার যে ঘটনা লিখে পাঠিয়েছি সে থাকে মানকুণ্ডুতে। তো তার সঙ্গে এবং তার বোনের সঙ্গে ঘটে গেছে একটা ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সুস্মিতা, আমি বাড়ি হচ্ছে মানকুণ্ডুতে। তো যে ঘটনা আমি আজ লিখে বেড়াচ্ছি সেটা আমার সাথে এবং আমার বোনের সাথে ঘটেছে বছর 2-2.5 আগে। ঠিক আছে, তো তার আগে ঘটনার আগে আমি আগে ছিলাম কলকাতায়, একটা আইটি কোম্পানিতে কাজ করতাম। মাল্টি ন্যাশনাল ছিল না, বাট কোম্পানিটা আইটি ছিল আর কি। তো নিউ টাউনে অফিস থাকার জন্য আমি কলকাতায় থাকতাম, ওখানে একটা পিজিতে। তো একটা সময় আসে যখন কোম্পানি অনেকটা লসে চলে যায়। ঠিক আছে, এতটাই লসে চলে যায় যে কোম্পানি বাধ্য হয়ে অনেককে ছাঁটাই করতে শুরু করে। তো যে ছাঁটাই করছিল সেই দলে আমার নামও ছিল। তো সুতরাং আমার চাকরি চলে যায়। এবার চাকরি চলে যাওয়ার পর তো কলকাতায় থাকার কোনো মানে হয় না, সেজন্য আমি নিজের বাড়ি ফিরে আসি। আমার বাড়িতে আমার মা, আমার বোন এবং আমি। আমার বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার বোন যেহেতু, বোনের যে হাজব্যান্ড সে যেহেতু আর্মিতে কাজ করে, তো যখন সে পোস্টিংয়ে চলে যায় তখন বোন আমাদের বাড়িতেই চলে আসে। কারণ একা একা অত বড় বাড়িতে থাকা একটা অসম্ভব ব্যাপার, কারণ ওনার বাড়িতে বোনের শ্বশুরবাড়িতে আর কেউ নেই আর কি। সেই জন্য বোন চলে আসে আমাদের বাড়িতেই। আমার ভাই এবং আমার বাবা করোনার সময় মারা গেছে, তো তারপর থেকে আমাকেই সব কিছু দেখতে শুনতে হয় আর কি, সেই জন্য আমার আর বিয়ে করা হয়নি। তো যাই হোক, বাড়িতে ফিরে আসি আমি চাকরি চলে যাওয়ার পরে। তো তারপরে আমার ছোটোবেলা থেকে আমার সেলাই ফেলাই করতে খুব ভালো লাগতো, মানে উল দিয়ে সব কিছু বানাতে পারতাম বা অনেক ভালো ডিজাইন করে সেলাই করতে পারতাম, এইসব কিছু আমি পারতাম আর কি। তো একদিন হঠাৎ এরকম দুপুরবেলায় আমি নিজের মনেই একটা সোয়েটার বানাচ্ছিলাম উল দিয়ে। তখন আমার বোন আমাকে এসে বলে যে, দিদি তুই যেগুলো বানাচ্ছিস এগুলো তো এখন অনলাইনে বিক্রি করতে পারিস, এখন তো অনলাইনে সবই হয়। তো এগুলো বানিয়ে অনলাইনে পোস্ট কর, দেখ যদি কোনো কাস্টমার কেনে তারা তো ভালোই, একজন কিনলে তার দুজন আসবে, এরকম করতে শুরু কর। মাও বলে যে হ্যাঁ, খারাপ না, করতে শুরু কর, কী আছে, বাড়িতে তো বসেই আছিস। আমি ভাবলাম যে হ্যাঁ, প্ল্যানটা মন্দ নয়, তো আমি শুরু করলাম। ঠিক আছে, এবার এরকমই অনলাইনে পোস্ট করতে করতে আমার ওই কাজ দেখে একটা লোক আমায় মেসেজ করেছিল যে এগুলো কি তুমি নিজে বানাও? আমি বললাম যে হ্যাঁ, নিজেই বানাই, বিক্রি করি। তখন সে বলে যে আমাকে তোমার কিছু কাজ দেখাতে পারবে? আমি বললাম নিশ্চয়ই। এই বলে আমি আমার নিজের করা কাজে কিছু ছবি তাকে পাঠাই। পাঠানোর 2 দিনের মধ্যে সে আমাকে মেসেজ করে যে তোমার নাম্বারটি কি পাওয়া যাবে, একটু দরকার ছিল, কলে বলতাম। এত কিছু তো হোয়াটসঅ্যাপে বা মেসেজে বলা যায় না। তো আমি নাম্বার দিলাম, সে আমায় কল করলো। কল করে বলে যে আমার তোমার থেকে কিছু কেনার নেই, কিন্তু আমাদের একটা কোম্পানি আছে, টেলারের কোম্পানি। ঠিক আছে, মানে ফ্যাশন ডিজাইনিংয়ের কোম্পানি আর কি। তো যারা ফ্যাশন ডিজাইনিং করে আর কি, যারা ডিজাইনটা বানায়, তারা যে ডিজাইনটা বানায় সেটা সেলাই করতে হয়। তো তোমার কাজ খুবই ভালো লেগেছে, আমি তোমার কাজ আমাদের কোম্পানিতে দেখিয়েছি, আমাদের একজন টেলারের কম দরকার আছে আর কি, একটা টেলার কম আছে। তো তুমি যদি চাও তো আমাদের এখানে জয়েন করতে পারো, তুমি একবার চাইলে আসতে পারো অফিসে। তখন আমি বাড়িতে মাকে এবং বোনকে বলি এবং তারা রাজি হয় আর কি। এবং আমি যখন সেখানে যাই ইন্টারভিউর জন্য কথাবার্তা বলতে, তারা সব কিছু আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলে এবং যা স্যালারি ছিল তাদের রাজি হয়ে গেছিলাম। ঠিক আছে, কারণ যে আইটি কোম্পানিতে কাজ করতাম তার থেকে একটু হয়তো কম, কিন্তু নিজের বাড়িতে থেকে আমি কাজ করতে, অফিস যাতায়াত করতে পারবো, এটা ভেবে আমি রাজি হয়ে গেছিলাম। তো যাই হোক, অফিস যাওয়া আমি শুরু করি এবং প্রথম দিন যখন গেছিলাম দেখলাম যে একটা বিশাল বড় হলঘর। সে হলঘরের মধ্যে লাইন দিয়ে সবাই, মানে 3-4টে রো রয়েছে, 3-4টে রোতে একবারে লাইন দিয়ে সবাই, সব ট্রেলার কাজ করছে আর কি। প্রত্যেকে আলাদা আলাদা টেবিল রয়েছে, সে নিজের নিজের টেবিলে সব সেলাই ফেলাই কাজ করছে। আরও একটা টেবিল দেওয়া হয়, আমি প্রথম দিনটা অতটা কাজ ছিল না, তো যতদিন যায় আমার কাজ বাজ মানে গুছিয়ে নিয়ে আমি শুরু করে দিই আর কি। তো আমি দেখতাম যে ওখানে ওই হলঘরের মধ্যে একটা দাদু আছে, দাদুটাও কাজই করে আর কি, কিন্তু তাকে কেউ অত পাত্তা দেয় না। ঠিক আছে, মানে অফিসে যতজন বড় উঁচু পদে যারা রয়েছে আর কি, যতজন উঁচু পদের স্টাফ রয়েছে প্রত্যেকেই কেউ তাকে অত বিশেষ পাত্তা দেয় না এবং তার সাথে খুবই খারাপ ব্যবহার করে। এবং অফিসের যে সিকিউরিটি গার্ড সেও ওর সাথে খুব একটা ভালোভাবে ব্যবহার করে না।
শুধু তারা নয়, কেউই করে না আর কি। সবাই একটু অন্যরকমভাবেই দেখে, তাচ্ছিল্য করে নজরে দেখে আর কি। তো আমি জিনিসটা আমার ভালো লাগে না, কারণ একটা বয়স্ক মানুষ সবাই যদি ওরকম করে তাহলে কার কী ভালো লাগে। সেজন্য আমি অত বিশেষ ইয়ে না করে, মানে কি বলবো, অত বাজে ব্যবহার না করে আমি তার সাথে কথা বলতাম, জিজ্ঞেস করতাম তার শরীর কেমন আছে, খাওয়া দাওয়া করেছে কি না, এই ওই সমস্ত কিছু কথা বলতাম। যখন তাকে জিজ্ঞেস করলাম প্রথমবার যে তার বাড়িতে কে রয়েছে, সে বলেছিল যে তার যে ওয়াইফ সে মারা গেছে এবং তার জায়গায় ছেলে রয়েছে, সে আর্মিতে আছে, কিন্তু সেটা তার সৎ ছেলে। তার নিজস্ব কোনো ছেলে নেই। এবার যেহেতু সে সৎ ছেলে, সেজন্য সে তাকে তার অত খেয়াল রাখে না আর কি। মা মারা যাওয়ার পর থেকে তার সাথে কোনো সম্পর্ক সেরকমভাবে রাখেনি, যতটা দরকার না ততটাই রেখেছে আর কি। এবার এর জন্য, এত অপমানের জন্য, মানে যেহেতু ছেলে ওরকম দেখে না আর কি, ওর জন্য সে বাড়ি যায় না, কাজ করে, অফিসে কাজ করার পরে ওই হলরুমেই, যেখানে আমরা সবাই কাজ করি, সেই হলরুমে একটা কোনায় সে তার গদি পাতা রয়েছে, বালিশ ফালিশ সব কিছু রয়েছে, ওখানেই সে রাতে ঘুমিয়ে পড়ে। খাওয়া দাওয়া বাইরে করে, হোটেলে করে আবার ওই জায়গাতে এসে ঘুমিয়ে পড়ে। এটাই তার ডেইলি রুটিন আর কি। তো আমি প্রায় দিনই তার সাথে কথা বলি, এবং আমাকে অনেকেই বারণ করেছিল তার সাথে কথা বেশি বলতে না। সেই লোকটা কিন্তু খুব একটা সুবিধার নয়, তার সাথে বেশি কথা বলতে না। এবার এই লোক যে সুবিধার না, এই কথাটা শোনার পর আমার খুবই অদ্ভুত লেগেছিল। কারণ একটা বয়স্ক লোক, সে কী বা করবে? কারণ থুত্তুরে বুড়ো না হলেও কম করে হলেও তার 64-65 বছর তো হবেই। এই একটা বয়স্ক লোক, সে কী বা করবে? হ্যাঁ, কী বা সুবিধার না হবে না? তো যাই হোক, আমি অত বেশি কথা বলতাম না, বাট বলতাম আর কি, অন্যদের থেকে ভালো কথা বলতাম এবং ভদ্রভাবেই কথা বলতাম। তো একদিনকে কি হয়, আমাদের ওখানে, মানে আমাদের জায়গায় আর কি, বাড়ির জায়গায় মানকুণ্ডুতে ভীষণ জোর বৃষ্টি পড়ে এবং প্রায় জল জমা মতো অবস্থা। যেহেতু আমার নতুন অফিস, সেজন্য আমি কামাই করব না বলে আমি যেভাবে হোক অফিসে পৌঁছে যাই। অফিসে পৌঁছানোর পরে আমি যেটা দেখি যে একটা সিঙ্গেল কেউ আসেনি, ঠিক আছে? যারা ফ্যাশন যারা ডিজাইন বানায় আর কি, তাদের মধ্যে কয়েকজন এসেছিলো, কিন্তু যারা আমরা ট্রেলার রয়েছি তাদের মধ্যে একটা লোক কেউ আসেনি, ঠিক আছে? তো আমি বসলাম নিজের টেবিলে এবং আমি দেখলাম যে হল রুমটায় আমরা কাজ করি সেখানে কিন্তু ওই দাদুটাও নেই, ঠিক আছে? তাই আমি মনে মনে ভাবলাম হয়তো সে সকালের খাবার ব্রেকফাস্ট কিছু করতে গেছে, হয়তো আসবে কিছুক্ষণ পরে। এরপর কি হয়, আমার যে অফিসের যে গ্রুপ রয়েছে আর কি, সেই গ্রুপে আমি দেখলাম যে ম্যানেজার যে রয়েছে সে মেসেজ করেছে যারা আজকে আসতে পারবে না তাদেরকে কিছু বলার নেই, তারা বাড়িতেই থাকো, এই ঝড় বৃষ্টির মধ্যে বেরোতে হবে না, কিন্তু যারা চলে এসছো তারা আজকের দিনটা কাজ করে নাও, ঠিক আছে? যতটা কাজ এগিয়ে নাও, এই আজকের ছুটিটা তারা পরে একদিন পেয়ে যাবে, এরকম করে সে ম্যানেজার লিখেছিল। তো আমি যেহেতু পৌঁছে গেছিলাম, সেজন্য আমি ভাবি যে আমি চলেই যখন এসেছি তাহলে আমি আর বাড়ি যাব কেন? যতটা কাজ এগোনোর 1-2 ঘন্টা কাজ করে বেরিয়ে যাই, একটা ছুটি তো আমি পেয়ে যাব পরবর্তীকালে। তো এই ভেবে আমি কাজ করা শুরু করি, ঠিক আছে? এবার আমি এখানে একটা কথা বলে রাখি, আমি প্রথম দিনের পর থেকে, মানে 2-3 দিন পর থেকেই, মানে জবের থেকে আমি ওই দাদুর সাথে কথা বলা শুরু করেছি, তারপর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করি যে আমার টেবিলে প্রত্যেকটা দিন একটা করে পেরেক পোড়া থাকে। মানে টেবিলের উপরে না, টেবিলের নিচটা যখন আমি একদিন হাত দিয়েছিলাম প্রথম দিন, দেখেছিলাম একটা পেরেক পোতা, কিন্তু সেটা কিন্তু প্রথম দিন যখন আমি জয়েন করেছিলাম সেদিন ছিল না, তারপর দিন ছিল না, এবং তারপর দিনও ছিল, মানে প্রথম 3-4 দিন কিন্তু ছিল না। সেটা কেউ পুঁতেছিল, যেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু কে পুঁতেছে আমি জানি না। এরপর কি হয়, তারপর দিনকে আবার দেখি আর একটা পেরেক, মানে যেদিনকে আমি প্রথম দেখেছিলাম সেটা একটা পেরেক ছিল, পরের দিনকে 2টো পেরেক হয়ে গেছে, ঠিক আছে? এবং যে সিটটা আমার, সেই সিটে কিন্তু প্রত্যেকটা দিন আমি দেখতাম যে সাদা রঙের কিছু ধুলো মাখা রয়েছে। আমি প্রত্যেকটা দিন আমার সিটটাকে ঝেড়ে বসতাম। যেদিন থেকে ওই পেরেক পোতা দেখেছি সেদিন থেকে আমার সিটটাও কিন্তু ওরকম আর কি রয়েছে আর কি। তো আমি অত বিশেষ পাত্তা দিতাম না, ঠিক আছে, যে এটা নর্মাল জিনিস, হয়তো অত বিশেষ পাত্তা দিতাম না। তো যেহেতু সেদিনকে ওই অত বড় হল রুমে কেউ ছিল না, ওই দাদুও না, তো আমি ঠিক করি যে একবার গিয়ে ওই দাদুর যেহেতু জিনিসপত্র রয়েছে, একবার গিয়ে দেখি যে সেখানে কি রয়েছে না রয়েছে, একবার কৌতূহল বসে আমার দেখতে খুব ইচ্ছা করে। তো আমি যাই, গিয়ে দেখি বালিশের নিচে লেবু, লঙ্কা, পেরেক এবং
কালা জাদু করার জন্য যে পুতুলটা লাগে সেই পুতুলটা রয়েছে, এবং বেশ কয়েকটা লেবু কিন্তু একেবারে কালো হয়ে গেছে। ঠিক আছে, দেখে ভীষণই অবাক হয়ে যাই আমি যে এইসব কী। তারপর আমি যখন তার তোষকটা তুলি, তখন আমি যেটা দেখি, তখন আমার চক্ষু চড়ক গাছ। আমি দেখছি কালা জাদু করার জন্য যে সিম্বলটা আঁকতে হয়, ঠিক আছে, সেই সিম্বলটা একেবারে হুবহু তার তোষকের নিচে আঁকা রয়েছে, রীতিমতো আঁকা রয়েছে। ঠিক আছে, আমি দেখছিলাম এবং বারবার আমি দরজার দিকে তাকাচ্ছিলাম যাতে সে আমাকে এসে আচমকা এসে আমাকে দেখতে না পায়। ঠিক আছে, যেন আমি দেখছিলাম এবং বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম, কিন্তু সে আসছিল না। সেজন্য আমি পুরোটা দেখতে পেয়েছি, এবং পুরো দেখার পরে ঠিক আছে, আমি মাথা আমার কাজ করছিল না। আমার মনে হচ্ছে, প্রথমে একবার মনে হয়েছিল যে আমি ছবি তুলে রাখি, কিন্তু তারপর আমার মনে হলো যে আমি যদি ছবি তোলা শুরু করি তখন যদি আমার চলে আসে, এবং পরবর্তীকালে যদি আমার ফোন চেক করতে লাগে তখন যদি আমি ধরা পড়ে যাই, এই জন্য আমি ফোন ছবি কিন্তু তুলিনি। তারপরে আমি এই সব কিছু দেখে আমার একদম পুরো হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। ঠিক আছে, আমি বুঝতে পারছিলাম না যে সে দাদু কেন এরকম সব সিম্বল করে রেখেছে, এবং এটা তো পরিষ্কার যে জিনিসগুলো তারই, কারণ তার যেখানে শুয়ে থাকে সেখানে অন্য কেউ তো এসব করবে না, রাইট? এবারে আমি নিজের জায়গায় চলে আসি, এবং আমি এসে বসা পরে আমার না ভীষণই শরীরে একটা অস্বস্তি ফিল হচ্ছিল, যেন মনে হচ্ছিল যে কেউ আমার আশেপাশে ঘুরছে। ঠিক আছে, আমি বসে রয়েছি কিন্তু যেন মনে হচ্ছে কেউ আমাকে আমার আশেপাশে গোল হয়ে ঘুরছে। এবার তারপর আমার আচমকা আমি চুপ করে বসে রয়েছি, আমার কিচ্ছু ভালো লাগছিল না। ওই জিনিসগুলো দেখার পর আমার শরীরে ভীষণ অস্বস্তি হচ্ছিল, তো আমি চুপ করে বসেছিলাম আর কি। তারই মাঝে আমার মনে হলো কেউ যেন দরজা দিয়ে ঢুকে দৌড় মেরে একদম হল ঘরের রুম একদম লাস্টে চলে গেল, যেখানে দাদুর তোষক রয়েছে সেখানে দৌড় মেরে চলে গেল। খালি পায়ে যদি মেঝের ওপর দিয়ে হাঁটা হয় দাম দাম করে যেরকম একটা আওয়াজ হবে, ঠিক সেরকমই একটা আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম। কিছুক্ষণ পরে আমি যখন আওয়াজ শোনার সময় আমি যখন ওই দাদুর ওই দিকে তাকালাম, যেদিকে গেছে আর কি আওয়াজটা গেছিলো, সেদিকে যে আমি যখন তাকাই তখন আমি দেখলাম যে কেউ সেখানে কিচ্ছু নেই, হলরুম একেবারে ফাঁকা নিস্তব্ধ। আবার যখন আমি আমার মাথাটাকে সামনের দিকে রাখি আর কি, তখন দেখলাম আবার সে আওয়াজটা ওই যেখান থেকে যত দিকে ছিল ওখান থেকে আবার ছুটে ছুটে আমার দিকে চলে এলো। আমার ভীষণ একটা ভয় লেগে গেছিলো। ঠিক আছে, আমি ওই হলরুম থেকে বেরোতেই যাচ্ছিলাম, এবং ঠিক সেই সময় দেখলাম দাদু হলরুমে ঢুকছে। তো আমাকে বলছে, তুমি একা এসছো, আর তো কেউ আসেনি, তুমি একা এসছে কী করতে? তখন আমি বলি যে আমি তো ভুল করে চলে এসেছিলাম, আমি জানি না। আমি আসার পর দেখলাম যে গ্রুপে মেসেজ করেছে যে এরকম আসছে না বৃষ্টির দিনে, তো আমি ঠিক করলাম যখন এসে গেছি একটু কাজে গিয়ে রাখি। তখন সে আমাকে বলে, আচ্ছা আচ্ছা চলো ভেতরে চলো, একটু কথা বলি তোমার সাথে। এবার আমার না তার সাথে কথা বলতে, ওই জিনিসগুলো দেখার পর তার সাথে কথা বলতে আমার ঠিক ভক্তি আসছিল না, কিন্তু যেহেতু আমি তাকে বুঝতে দিতে চাই না যে জিনিসগুলো যে আমি দেখেছি, সেজন্য আমি মানা করতে পারলাম না। আমি তার সাথে আবার ভেতরে চলে এলাম, আমি আমার নিজের সিটে বসলাম, এবং সে দাদু আমার পাশের সিটে এসে বসলো। এবং আমি যখন ভাবছিলাম, সে আমাকে একটা জিনিস দেখালো, আমার কাজেরই আর কি, বললো যে এই জিনিসটাকে এরকম করে সেলাই করে দিতে পারবে। আমি জিনিসটাকে নিয়ে ভাবছিলাম যে এটা কী করে কী করা যায় না করা যায়, এবং আমি তখন বুঝতে পারছিলাম যে সে দাদু কিন্তু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, তার চোখের পলক কিন্তু একবারের জন্য পড়ছে না, একভাবে আমার দিকে কনস্ট্যান্ট তাকিয়ে রয়েছে। জিনিসটা আমার খুবই বিরক্তিকর লাগছিল, কারণ একটা অন্য পরপুরুষ যদি কেউ কারোর দিকে, একটা মেয়ে মানুষের দিকে তাকিয়ে থাকে যেরকম একটা অসুস্থ ফিল হয়, ঠিক সেরকমই আমার লাগছিল। ঠিক আছে, আমি তাও যখন বারবার আমি তার দিকে তাকাচ্ছিলাম, সে এরকম নয় যে সে আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেবে, এরকম না। আমি যখন তাকাচ্ছিলাম সে আমার দিকে কনসেপ্ট তখনও তাকিয়েই রয়েছে আর কি। আমি তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে প্রায় 30 থেকে 45 মিনিটের মধ্যে অফিস থেকে আমি বেরিয়ে বাড়ি চলে আসি। বাড়িতে আসার পরেই আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল। আমি বাড়িতে মাকে বলি যে একটু চা করে দেওয়ার জন্য, চা খেলাম, তারপরেও আমার ঠিক মাথা যন্ত্রণা কমেনি। ঠিক আছে, আমি শুয়ে পড়লাম, এবং যখন আমি রাতেরবেলায় উঠলাম বা যখন আমাকে ডাকছে ডিনার করার জন্য, আমি যখন উঠলাম মাথাটা না একবারে ভার হয়ে রয়েছে। শুধু মাথা নয়, পুরো শরীরটা আমার ভার হয়ে গেছিলো, যেন মনে হচ্ছে বিছানার মধ্যে কেউ রয়েছে যে আমাকে আমার শরীরটাকে পুরো টেনে রেখে দিয়েছে, আমাকে উঠতে দিচ্ছে না। ঠিক আছে, এরকম একটা ফিল হচ্ছিলো, আমার শরীরটা ভীষণ ভারী হয়ে গেছিলো যাকে বলে।
তো যাই হোক, আমি কোনো রকমভাবে উঠলাম, উঠে অল্প একটু মানে যতটা না খেলেই নয় ততটা আমি খেলাম। মা আমাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু আমার পুরো খাবারটা কিন্তু বমি হয়ে গেল। ঠিক আছে, তারপর আমি অল্প একটুখানি খেলাম, খেয়ে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে হ্যাঁ, আমার ঘুম একেবারেই আসছিল না। ঠিক আছে, যখন আমি ঘুম থেকে উঠে মানে খাওয়ার জন্য যখন আমি ঘুম থেকে উঠেছিলাম, তারপরে যে জিনিসটা আমি ফিল করেছিলাম সেটা হচ্ছে ওই যে দাদু আমার দিকে তাকিয়েছিল কনস্ট্যান্টলি, সেই জিনিসটা কিন্তু আমার চোখের সামনে ভাসছে। আমার তখনও মনে হচ্ছিল যে আমার পাশে কেউ একজন রয়েছে যে আমার দিকে কনস্ট্যান্ট তাকিয়ে রয়েছে। ঠিক আছে, আমি কিন্তু নিজের বাড়িতে রয়েছি, তারপরেও আমার জিনিসটা মনে হচ্ছে। আমার আশেপাশে কেউ নেই, তারপরেও আমার জিনিসটা মনে হচ্ছিল। তো এই যে অস্বস্তিটা হচ্ছিল আমার শরীরে, এর জন্য আমার রাতের বেলা কিন্তু ঘুম আসছিল না, মানে যে ডিপ ঘুম যেটা হয় না, সেই ডিপ ঘুমটা কিন্তু আমার আসছিল না। শুয়েছিলাম, ঘুম আসছিল, কিন্তু একেবারেই পাতলা, যেটা আমার গায়ে যদি কেউ টোকাও মারে আমার ঘুম ভেঙে যাবে এরকম। তো আমি শুয়েছিলাম, আমার তখনও মনে হচ্ছিল যে কেউ আমার পাশে শুয়ে শুয়ে আমার দিকে কনস্ট্যান্টলি তাকিয়ে রয়েছে। ঠিক আছে, এরপরে আমার একটু টয়লেট পায়, তো আমি যখন টয়লেট করার জন্য উঠি, আমি দেখলাম যে চোখটা খুলতেই আমি দেখলাম আমার বিছানায় কেউ একজন বসে রয়েছে, পা দুটোকে নিচের দিকে ঝুলিয়ে এবং পিঠটাকে আমার দিকে করা। ঠিক আছে, আমি একটুখানি হাফ ওঠা যেটাকে হয় সেরকম করে উঠে বসলাম আর কি। বসার পর আমি দেখলাম যে একটা পুরুষ মানুষের অবয়ব, কিন্তু তার পুরো চেহারাটি কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে সে কীরকম চেহারা, সেটা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছিলাম না, কিন্তু শুধু এটা বুঝতে পারছিলাম যে একটা পুরুষ মানুষের অবয়ব। আমি কে কে করে চিল্লাতেই সে কিন্তু উঠে দাঁড়ালো। ঠিক আছে, উঠে দাঁড়ানোর পরে আমি যখন আরেকটু উঠে বসলাম, যে প্রথমে আমি এইসব কিছুই বিশ্বাস করি না, ভূত প্রেত বলে কিছু আমি বিশ্বাস করি না। তো আমার মনে হচ্ছিলো কোনো চোর ছ্যাচর হবে যে কিনা আমার ঘরে ঢুকে এসছে। তো আমি কে কে করে জোরে চেল্লাতে শুরু করি, তখন দেখলাম সে কিন্তু আমার দিকে ঘোরার পরেও কিন্তু আমি তার মুখ চোখ কিচ্ছু বুঝতে পারছিলাম না। শুধু একটা জিনিসই বুঝতে পারছিলাম যে একটা কালো অবয়ব। কিন্তু অন্ধকারে যদি কারো চোখ মানে অনেকক্ষণ যদি অন্ধকারে তাকিয়ে থাকা হয়, কারোর তো প্রত্যেকেরই চোখ সয়ে যায়, আমার কিন্তু সেই চোখটা সয়ে গেছিলো। আমি ঘরের প্রত্যেকটা জিনিস দেখতে পারছিলাম ওই অন্ধকারে, কিন্তু তাকে আমি দেখতে পারছিলাম না। শুধু এটাই বুঝতে পারছিলাম যে একটা পুরুষ মানুষের অবয়ব আমার সামনে, আমার খাটের নিচে, খাটের সামনে আর কি, পায়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। যখনই আমি তাড়াতাড়ি করে লাইটটা জ্বালালাম, আমি দেখলাম সেখানে কিচ্ছু নেই, আমার ঘরে কিচ্ছু নেই, নাথিং। এই জিনিসটা আমায় খুবই অবাক করেছিল আর কি। আমি আশেপাশে দেখলাম, আমার পুরো ঘরে আমি দেখলাম যে কোথাও কিছু রয়েছে কি না, দেখলাম কোথাও কেউ নেই। আমি শরীরটা ভীষণই ভারী হয়ে গেছিলো আমার, যেটা আমার ডিনার করার সময়, ঘুম থেকে ওঠার সময় যেটা হয়েছিল সেরকমই আমার শরীরটা ছিল আর কি, ভীষণই ভারী একটা শরীর হয়ে গেছিলো। আমি ওই শরীর নিয়ে উঠে একবার বাথরুমে দেখলাম, আমার যে রুম রয়েছে সেই রুমে অ্যাটাচ টয়লেট রয়েছে। তো আমি রুমে এই বাথরুমে ঢুকলাম, ঢুকে দেখলাম যে সেই বাথরুমে কেউ নেই, আমার খাটের তলাতে কেউ নেই। ঠিক আছে, কোথাও কেউ নেই, তাহলে জিনিসটা গেল কোথায়? এবং আমি যে ভুল দেখেছি সেরকম না, আমার যে ডিপ ঘুম থেকে উঠে আমি দেখেছি সেটাও কিন্তু নয়, একবারে পাতলা ঘুম যেটাকে বলে, সেই ঘুম থেকে উঠে আমি দেখলাম জিনিসটা, কিন্তু সেটা আমার চোখের সামনে নেই। আমি আবার শুলাম যথারীতি, কিন্তু আমার চোখে কিন্তু ঘুম নেই আর। যে ঘুমটা আমার ছিল এতক্ষণ, সেই ঘুমটা আমার উড়ে গেছে। এরপরে আমি শুনতে পেলাম, যখন আমি চোখটা বন্ধ করেছি, আমি শুনতে পেলাম একটা ফিসফিসানির শব্দ আমার একবারে কানের সামনে, যেন কানে কানে কথা বললে যেরকম একটা শব্দ, ফিসফিসানির শব্দ হয়, ঠিক সেরকম দূরত্ব থেকেই একটা আমি ফিসফিসানির শব্দ পেলাম, যেটা কি বলছে, কে বলছে কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে এটা বুঝতে পারছিলাম যে কেউ একজন আমার কানের সামনে ফিসফিস করে কিছু একটা বলছে। ঠিক আছে, তো আমি চোখটা আবার খোলার পর আমি যেটা জিনিসটা দেখি, সেটা দেখলাম আমার সেই অবয়বটা আমার সামনে, আমার বেডের যেরকম করে ঠিক আমি প্রথমবার দেখেছিলাম সেরকম করেই আমার দিকে পিঠ করে বসে রয়েছে। আমি আবার তৎক্ষণাৎ লাইটটা জ্বালাই, দেখলাম সেখানে কিচ্ছু কিন্তু নেই। এরপরে আমি লাইটটাকে আর বন্ধই করিনি, সারা রাত আমার লাইট জ্বলেছে। ভোরবেলার দিকে আমার কিন্তু ঘুমটা চলে আসে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিনকে যখন আমি ঘুম থেকে উঠি, আমার শরীরে অসহ্য যন্ত্রণা, মানে এরকম কাউকে যদি বেধড়ক পেটানো হয়, লাঠি বাটিতে যদি বেধড়ক পেটানো হয়,
তার শরীরেও বোধহয় এরকম যন্ত্রণা হবে না যেরকমটা আমার শরীরে হয়েছিল। অসহ্য একটা যন্ত্রণা আমার শরীরে হচ্ছিল, আমি উঠতে পারছিলাম না, রীতিমতো মাথাটাকে তুলতে পারছিলাম না, এতটাই শরীরে আমার যন্ত্রণা ছিল। মাকে রীতিমতো কোনোভাবে ডাকি, গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না, আমি কোনোভাবে মাকে ডাকলাম, ডেকে বললাম, হ্যাঁ মাকে যে আমি কথাগুলো বলছিলাম, মা আমার মুখের সামনে কানটাকে এনে শুনছিল যে আমি কি বলছি আর কি। মানে আমার গলার অবস্থাটা এতটাই এমন হয়ে গেছিলো যে আমার গলা কেউ শুনতে পারছিল না। দেখ মাকে কোনোরকমভাবে বললাম পুরো জিনিসটা, রাতেরবেলা আমার সাথে কী কী হয়েছে এবং এখন আমার সাথে কী কী হচ্ছে ঘুম থেকে ওঠার পর, প্রত্যেকটা জিনিস আমি মাকে বলি। মা অবিশেষ পাত্তা দেয় না, ঠিক আছে। মা বলছে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই জন্য তোর শরীরটা খারাপ, আর কিছু না, ওষুধ খা ঠিক হয়ে যাবে। মা আমাকে ওষুধ এনে দিল, ওষুধে কিছু হয়নি। 3 দিনের একটা কোর্স ছিল, কিচ্ছু হয়নি। ডাক্তারকে বাড়িতে ডেকে আনলো, ডাক্তার আমাকে দেখলো, কয়েকটা টেস্ট করাতে বললো। আমি তো উঠে কোথাও যেতে পারবো না, যাদের যা সব টেস্ট সবাই আমার বাড়িতে এসে আমার টেস্ট করালো, কিচ্ছু নেগেটিভ কিচ্ছু নেই, সব কিছু নর্মাল। ওষুধ দিল, তাতেও আমার কিছু হয়নি। 7 দিন আমি ওরকম বিছানায় পড়েছিলাম, ঠিক আছে। আমার শরীরে মনে হচ্ছিল যে প্রত্যেকটা যে হাড় হয় শরীরে, প্রত্যেকটা হাড় বোঝা যাচ্ছিলো, কারণ আমার খাওয়া দাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছিলো। আমি রীতিমতো দিনে কী বলবো, এতটাই শরীর আমার খারাপ হয়ে গেছিলো, মানে শরীরে আমার কিছু ছিল না, ঠিক আছে। আমার শরীরে প্রত্যেকটা হাড় বোঝা যাচ্ছিলো এবং মনে হচ্ছিলো যে শরীরের ওই হাড়ের ওপর দিয়ে একটা জাস্ট চামড়া প্রলেপ মারা রয়েছে, আর কিচ্ছু নেই আমার শরীরে। তো যাই হোক, অনেকে ওই শরীর মানে আমার যেহেতু শরীর খারাপ এতটাই হয়ে গেছিলো, তো অনেকে আমাকে দেখতে আসে আর কি। তো যখন অনেকে যারা দেখতে এসেছিলো আর কি, তাদেরই মধ্যে একজন এসেছিলো যিনি আমার সম্পর্কে কাকিমা হয়, দূর সম্পর্কে একটা কাকিমা হয়। তো তিনি আমায় বলেছিলেন যে একটা কাজ করতে পারো তুমি, আমরা এখানে এটা তো নর্মাল কিছু লাগছে না আমার, যা ও বলছে, হ্যাঁ তো তাতে আমার নর্মাল কিন্তু লাগছে না, কারণ শরীর খারাপ হলে এত ওষুধ বদ্রি ডাক্তার এত কিছু করেও কি কমবে না। একটা কাজ করো, এখানে একটা তান্ত্রিক বসে, তুমি একবার গিয়ে তার সাথে দেখা করো, একবার গিয়ে ওকে দেখাও, সুস্মিতাকে একবার দেখাও গিয়ে, এরকম করে সে কাকিমাটা আমার মাকে বলে। তখন আমার মা বলে, ও যাবে কী করে, ও তো মাথায় তুলতে পারছে না বিছানা থেকে। তখন সে কী করে, ওই যে কাকিমা, সেও একটু ঝাড়ফুঁক টাইপের কিছু করতে পারতো আর কি। তো তার বাড়ি থেকে কিছু একটা গঙ্গা জল টাইপের কিছু নিয়ে এসে আমার পুরো শরীরে মাথা থেকে পা অবধি পুরো বুলিয়ে দেয়। জলটা নিয়ে 1 মুঠো জল নিয়েছিল, ওই মুঠো জলটাকে নিয়েই পুরো শরীরে আমার বুলিয়ে দেয়। তো তারপরে দেখলাম যে আমি একটু উঠে বসতে পারছি, মানে মা আর বোনের সাহায্য নিয়ে আমাকে হাঁটতে হচ্ছে ঠিকই, কিন্তু আগের থেকে অনেকটা বেটার। তো আমি ওই মা আর বোনের সাহায্য নিয়েই ওই তান্ত্রিকের কাছে যাই, ঠিক আছে। যাওয়ার পরে আমি তাকে কিন্তু বলিনি। সে আমাকে বলল যে বস, আমি তার সামনে বসলাম এবং মা আর বোন আমার পাশে বসে রয়েছে। তো তান্ত্রিক বলল, তুই একটা কোম্পানিতে কাজ করিস, টেলারে কাজ করিস। আমি আর আমার মা বোন দুজনে শুনে অবাক। তারপরে ভাবলাম যে এত বড় একজন তান্ত্রিক, তার কাছে এইসব জানা অসম্ভব কিছু নয়। আমি বললাম যে হ্যাঁ কাজ করি। তো তখন তারপরে সে বলে যে তোর সাথে এখন যা হচ্ছে না, এই সব কিছু কিন্তু ওখান থেকেই সূত্রপাত হয়েছে। আমি বললাম ওখান থেকে সূত্রপাত হয়েছে বলতে বুঝলাম না। তখন সে একটা কাজ করে, যে একটা ঘটি নেয়, পুরো কানা অবধি জল ভরে, সে ঘটির মধ্যে জলটা ভরে সে আমার সামনে রাখার পরে তার একটা কৌটো খোলে, সেখানে সিঁদুর ছিল আর কি। সে আমাকে বলে, বাঁ হাতের মধ্যমা এবং বুড়ো আঙুল, এই দুটো আঙুলের সাহায্য নিয়ে 1 চিমটে সিঁদুর তুলে সেই কলসির মধ্যে লাগানোর পরে মাথাটাকে নিচু করে, মাথাটাকে সেই কলসির দিকে ঝুঁকিয়ে তাকিয়ে কনস্ট্যান্ট, তুই তোর উত্তর পেয়ে যাবি। আমি তার কথা মতো করলাম আর কি। করার পরে আমি যেটা ওই কলসির মধ্যে দেখলাম সেটা হচ্ছে এটাই, যে ওই যে ওই দাদুই কালা জাদু করতো আমার নামে, এবং প্রত্যেকটা দিন সবাই অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে ওই যখন রাতেবেলা সে তার পুজো আর্চা করতো, মানে যে যজ্ঞ করতো আমার নামে যজ্ঞ করতো, এবং প্রত্যেক দিন ওই যজ্ঞর পরে কিন্তু একটা করে পেরেক সে আমার ওই টেবিলের নিচে পুঁতে দিয়ে যেত, এবং
তার হাত থেকে মুঠো করে তার মুখের সামনে রাখতো এবং কিছু একটা মন্ত্রপন্ত্র পড়ে তার হাতটাকে পুরো আমার চেয়ারের মধ্যে পুরো বুলিয়ে দিয়ে যেত আর কি। তো ওটার জন্যেই আমি এবার বুঝতে পারলাম যে আমি প্রত্যেক দিন ওই যে অফিস যখন যাই তখন দেখি যে আমার চেয়ারের মধ্যে প্রত্যেকটা মানে কীরকম সাদা সাদা জিনিস লেগে রয়েছে এবং ওই পেরেক পোতা জিনিসটাই পুরো ক্লিয়ার হয়ে যায়। এবার এখানে একটা জিনিস বলে রাখি যে আমার যখন ওই জিনিসগুলো হচ্ছিলো, আমি রাতের বেলা যখন ওই সব শরীর খারাপ ছিল, আমি কিন্তু প্রত্যেকটা দিন সারাদিন আমার শরীর খারাপ থাকতো, কিন্তু রাত হলেই আমি জানি না আমার সাথে কী হতো, আমি ঘুম থেকে উঠে ঘুমের মধ্যেই কিন্তু ঘর থেকে বেরিয়ে যেতাম আর কি। ঘর থেকে বেরিয়ে একদম মেন গেটে বাইরে চলে যাওয়ার চেষ্টা করতাম। যেহেতু মা বোন জেগে থাকতো সেজন্য তারা আমাকে আটকাতো প্রত্যেকটা দিন, ঠিক আছে। এবং রাত হলেই আমি নিজে মনে মনে কিছু ফিস করে কিছু বলতাম, যেগুলো আমার মা বোন কেউ কিছু বুঝতে পারতো না। পরদিন কি সকালবেলা উঠে তারা আমায় বলতো যে তুই রাতেরবেলা উঠে গেছিলি, হ্যাঁ বাইরে বেরোনোর চেষ্টা করছিলি। তো আমি তাদের বলতাম যে আমি কী করে বাইরে বেরোনোর চেষ্টা করবো, আমি তো মাথায় তুলতে পারছি না। তখন তারা দুজনেই বলে যে হ্যাঁ তুই চেষ্টা করেছিলি। এবং এরকম 2-3 দিন হওয়ার পরে তারা কিন্তু যথারীতি ভিডিও করেছিল যে আমাকে প্রমাণ দেওয়ার জন্য, এবং আমি সেই ভিডিও দেখেও ছিলাম। যে ঠিক রাত 11টা 11:30 বাজলেই আমি আমার রুম থেকে বেরিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করতাম, যেটা আমার কাছে খুবই অসম্ভব এবং অবিশ্বাস্যকর একটা ব্যাপার। কারণ আমি নিজে জানি যে আমার শরীর কতটা খারাপ ছিল, আমি মাথা তুলতে পারছিলাম না আর কি। সেখানে আমি কি করে রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতাম। এবার আমার বোন বলতো যে আমি প্রত্যেকটা দিন রাতের বেলা ফিস করে কিছু বলতাম, ঠিক আছে। তো তারপরে আমি যখন ওই কলসিটা দেখেছিলাম ওই তান্ত্রিকের কাছে, দেখার পরে ওই তান্ত্রিক আমায় বলেছিল যে বুড়ো তোর কাছে মানে তোর ওপর কালা জাদু করছে, সে অনেক মানে পুরনো আর কি, এবং সে এইসব করেই থাকে আর কি। তুই যেখানে কোম্পানিতে কাজ করিস, তো মনে একটা প্রশ্ন এসেছিলো যে সবাই কেন তার সাথে বাজে ব্যবহার করে, তাই তো? আমি এটা শুনে আমি অবাক হয়ে যাই। বললাম হ্যাঁ, এর কারণ হচ্ছে যেখানে ওই অফিসে যতজন মহিলা কাজ করে তাদের অনেকের সাথেই কিন্তু সে তোর সাথে যেরকমটা করেছে সেরকমটা সে করার চেষ্টা করে। কারণ সে প্রথমে তোদেরকে মানে মেয়েগুলোকে বশীভূত করে, ঠিক আছে। বশীভূত করার পরে রাতের বেলা নিশি ডাকার মতো করে তাদেরকে ডেকে জঙ্গলে নিয়ে গিয়ে তাদের সাথে বাজে জিনিস করে আর কি। এগুলো ওই তান্ত্রিক যে বুড়োটা ছিল সে কিন্তু অনেকে মেয়ের সাথেই করেছে, এবং যারা এটা বুঝতে পেরেছে তারা কিন্তু ওই অফিসে বলে দিয়েছে ম্যানেজারকে, এবং ম্যানেজার জানার পরে যেহেতু কোনো প্রমাণ নেই সেজন্য তাকে বের করতে পারছে না অফিস থেকে। বুঝতে পারলি? এটাই হচ্ছে একমাত্র কারণ যার জন্য বড় বড় স্টাফ বা ম্যানেজার ওর সাথে বাজে বিহেভ করে, এবং অনেকেই তার সাথে কথা বলতে চায় না। তো এবার এই কথাটা শোনার পর আমার সব কিছু ক্লিয়ার হয়ে যায় যে কেন আমি রাতের বেলা ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার চেষ্টা করতাম, ঠিক আছে। এরপরে তখন আমার মা বলে তাহলে এর তো কোনো প্রতিকার বার করতে হবে। তখন সে তান্ত্রিক বলে নিশ্চয়ই প্রতিকার রয়েছে, প্রতিকার ছাড়া কোনো কিছুই হয় না, সব কিছুরই প্রতিকার থাকে। তখন সে আমাকে বলে যে একটা তাবিজ তোকে আমি বেঁধে দিচ্ছি তোর হাতে, যতদিন বেঁচে থাকবি ততদিন এই তাবিজটা তোর হাতে থাকবে, একটা বারের জন্য যদি যেন না খুলে, ঠিক আছে। তাবিজটা আমার হাতে বেঁধে দেয়, হ্যাঁ। তারপরে আমি তাকে জিজ্ঞেস করি যে এই জিনিসটা কি কোনোদিন বন্ধ হবে না? তখন সে আমাকে বলে যে কেন বন্ধ হবে না, তুই শরীরটাকে নিজে ঠিক করে অফিস যাবি, গিয়ে ম্যানেজারকে সব কিছু বলবি। তখন ম্যানেজার যখন তোকে প্রমাণ চাইবে না, তখন তুই ম্যানেজারকে নিয়ে ওই বুড়ো যেখানে সে যেখানে সে জিনিসগুলো করে, তুই তো নিজের চোখে দেখেছিস, সেগুলোকে দেখিয়ে দিবি, হাতে নাতে প্রমাণ দিবি, তাহলেই দেখবি সব হবে। আমি কথা মতো তাকে প্রণাম করে বাড়ি ফিরে আসি। কিছুদিন প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে আমি আবার আগের মতো ফিট। আমার শরীর যেরকম ছিল অতটা ভালো হয়নি, কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়ে গেছে, ঠিক আছে। আমি অফিস যাই, অফিসের লোকজন আমাকে দেখে চমকে গেছে, আমার শরীর দেখে আমাকে চমকে গেছে। তা বলছি তোমার শরীরে কী অবস্থা, এসব কী করে হলো? আমি সব কিছু ম্যানেজারকে বলি। হ্যাঁ, ম্যানেজার প্রথমে বিশ্বাস করে, কারণ ম্যানেজার জানে এর আগেই সব হয়েছে, কিন্তু ম্যানেজার বলে যে প্রমাণ কোথায় তোমার কাছে, আমি পদক্ষেপটা নেব কী করে? তখন আমি বললাম যে আপনার প্রমাণ চাই, আপনি আমার সাথে আসুন।
বলে আমি সেই বুড়ো যেখানে শুয়ে থাকে সেখানে গিয়ে তার কম্বল তোষক সব কিছু সরালাম। সরানোর পরে যেগুলো আমি নিজে দেখেছিলাম সেগুলো আমি আমার ম্যানেজারকে দেখালাম। দেখানোর পরে প্রত্যেকে ওখানে পুরো ভিড় হয়ে গেছিলো, যতজন ছিল প্রত্যেকে কিন্তু ওই বুড়োকে মারতে শুরু করে, বেধড়ক মারে এবং মারার পরে তাকে অফিস থেকে বের করে দেয়। যেহেতু ওই বুড়োর কেউ ছিল না এবং যে ছেলে সেও তাকে অত পাত্তা দিত না, তার খেয়াল রাখতো না, বাড়িতে তুলতো না, সেজন্য সে রাস্তাতে ঘুরতো। এবং কিছুদিন পর আমি জানতে পারি, অফিস থেকে জানতে পারি যে সেই বুড়ো ওই রাস্তাতে অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক আছে, এইবারে এই ঘটনা তো আমার সাথে ঘটলো। এবার আমার যে বোন, যা আমি প্রথমেই বলেছিলাম তার হাজব্যান্ড একজন আর্মিতে কাজ করে এবং যেহেতু অত বড় বাড়িতে কেউ থাকে না, সেজন্য বোন যখনই হাজব্যান্ড আসে তখনই সে চলে যায় শ্বশুরবাড়িতে, এবং যখনই হাজব্যান্ড আবার চলে যায় পোস্টিংয়ে সে আবার আমাদের বাড়িতে চলে আসে। এইবার তার হাজব্যান্ডের কল আসে একবার, ঠিক আছে, কল আসে এটাই বলে যে সে 1 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরবে। ঠিক আছে, তো তখন আমার বোন আমাকে বলে যে যেহেতু তার হাজব্যান্ড আসবে আর কি, তো সে একটা কাজ করতে চায়, সে একবার বাড়িতে যেতে চায়, গিয়ে একটু পরিষ্কার করে আসতে চায়, কারণ প্রায় 3-4 মাস হয়ে গেছে সে এখানে রয়েছে, বাড়িটা একা পড়ে রয়েছে। এইবার তারপরে কি হয় যে তারই মাঝখানে সে ঠিক করে যে 2-3 দিন পরে সে যাবে। পরের দিনকে যেদিনকে সে এই কথাটা ফোন করে বলেছিল যে সে এই ফিরবে, তার পরের দিনকেই কিন্তু তার হাজব্যান্ড তাকে ফোন করে বলে যে তার বাবা, তার যে শ্বশুরমশাই, তাকে একবার দেখতে চায়, কারণ তার মনে হচ্ছে সে আর বেশি দিন বাঁচবে না, তো সে মরার আগে তাকে একবার দেখতে চায়, তার বৌমাকে এরকম কি দেখতে না দেখতে একবার দেখতে চায়। তো আমার বোন তাকে সরাসরি না করে দেয়, কারণ সে তার হাজব্যান্ডের থেকে তার শ্বশুরমশাইয়ের যা বর্ণনা পেয়েছে তার এটাই মনে হচ্ছে তার শ্বশুরমশাই খুব একটা ভালো নয়, সেজন্য সে বারণ করে দেয়। এবং সেদিনকে রাতের বেলা আমরা শুনতে পারি যে তার হাজব্যান্ড ফোন করে বলে যে সে নাকি মারা গেছে কার অ্যাক্সিডেন্টে। এবং যেদিনকে এই ঘটনা আমি আমার বোনের থেকে শুনতে পাই যে তার শ্বশুরমশাই মারা গেছে, তার পরের দিনকে আমি অফিসে গিয়ে জানতে পারি সে যে বুড়োটা ছিল সে আগের দিন রাতেরবেলা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। অর্থাৎ সে বুড়ো এবং আমার বোনের শ্বশুরমশাই দুজনেই কিন্তু একই সময়, মানে একই দিনে আর কি মারা গেছে, সময়টা জানি না, একই দিনে মারা গেছে। ঠিক আছে, গেল। এইবার আমার বোন যায় তার বাড়িতে, মানে যেখানে তার শ্বশুরবাড়ি সেখানে যায়, পরিষ্কার করবে বলে যায়। যখন সে ফিরে আসে তার পুরো আচার আচরণ ব্যবহারে সব কিছুতে আমূল পরিবর্তন দেখা দেয়। কারোর সাথে কথা বলছে না, একেবারে চুপচাপ হয়ে গেছে, নিস্তব্ধ। যখন তাকে একটা কথা বারবার করে জিজ্ঞেস করা হচ্ছে সে কোনো রিপ্লাই করছে না। এবং এরকম একটা জিনিস হয় সবার ক্ষেত্রেই যে কাউকে যদি কিছু জিজ্ঞেস করা হয় না, এবং তখন সে যদি রিপ্লাই না করে তা একটা বিরক্ত হয়ে যায়, কী রে তুই শুনতে পাচ্ছিস না, একটা কথা জিজ্ঞেস করে যাচ্ছি, এরকম করে একটা এই জিনিসটা তো হয় সবার মধ্যেই, মানে রিপ্লাই না পেলে। যখনই আমি এবং আমার মা তাকে এরকম করে জোর করে জিজ্ঞেস করতাম, তখনই সে তেড়ে মেরে আসতো, এসে বলতো কী হয়েছে বল কী হয়েছে, চেলাচ্ছিস কেন, বল কী হয়েছে বা, এরকম করে সে বলতো। এবং যখনই সে এরকম করে বলতো না, তার গলা থেকে, তার ভয়েস থেকে একটা ডুয়াল টোন যেরকম হয়, দু রকমের গলা মিক্স করলে যেরকম একটা শব্দ বেরোবে, ঠিক সেরকমই শব্দ বেরোতো। ছেলে এবং মেয়ে দুজনের গলা ভয়েস যদি একসাথে মিলিয়ে দিলে যেরকম একটা শব্দ হবে, ঠিক সেরকম শব্দ কিন্তু আসতো তার গলা থেকে। এবার আমি লক্ষ্য করতাম সে কিন্তু বেশিরভাগটা আমার সাথেই করতো, মায়ের সাথে কিন্তু অতটা খুব বেশি করতো না, আমার সাথেই বেশিরভাগটা এরকম করতো। এইবার সে বলেছিল যে সে একা থাকতে চায় একটা ঘরে, তো সেই জন্য আমার যে রুম ছিল সেটাই আমার বোনকে ছেড়ে দিই এবং আমি আর মা একটা রুমে শিফট হয়ে যাই। একবার কি হয় যে আমার মা রাতেরবেলা ওয়াশরুম যাওয়ার জন্য উঠে দেখছে একটা গোঙানির শব্দ, পুরো ঘরময় একটা গোঙানির শব্দ ভরে গেছে। শব্দটা কোথা থেকে আসছে মা কিচ্ছু বুঝতে পারছে না। একবার বাথরুমে দেখছে, একবার রান্নাঘরে দেখছে, একবার বাড়ির উঠোনে গিয়ে দেখছে, কোথা থেকে সে শব্দটা আসছে সে বুঝতে পারছে না। তো সে কী করে, তার যে ছোটো মেয়ে, মানে আমার বোন, তার ঘরে গিয়ে একবার দরজাটা আস্তে করে খুলতেই দেখছে যে তার ছোটো মেয়ে ঘরের একটা কোণায় 2 হাঁটু এবং মাথাটাকে এক করে বসে রয়েছে এবং সামনে পেছনে দুলছে এবং গোঙাচ্ছে।
আমার মা একটু ভয় পেয়ে যায় এবং একটু অবাকও হয়। সে সঙ্গে সঙ্গে আমার কাছে আসে, আমাকে ডাকে এবং ডেকে সব কিছু বলাতে আমি এবং মা দুজনেই যখন তার কাছে যাই আবার দেখার জন্য, ঘরে ঢুকে লাইট জ্বালালাম, দেখলাম সে ওই জায়গাটায় যেখানে মা দেখেছিল সেখানে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে। তাকে ডাকার পরে সে বলছে, আমি এখানে কেন, আমি এখানে কি করে এলাম? তখন মা বলছে, তুই তো এখানে বসেছিলি। বোন বলছে যে আমি এখানে বসে থাকবো কেন, আমি তো শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, আমি এখানে বসে থাকবো কেন? তো সে আবার শুয়ে পড়ে। পরের দিন থেকেই তার শরীরে মানে তার আচরণে আরও পরিবর্তন দেখা দেয়। সে রীতিমতো আমাদেরকে ধমকে চমকে বলছে যে, যখন সকালে ব্রেকফাস্ট নিয়ে গেছি তার কাছে, সে বলছে যে আমার রুমে ঢুকবি না, ঠিক আছে, আমার রুমে একবারের জন্য ঢুকবি না, এটা সম্পূর্ণ আমার রুম, ঠিক আছে, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। এবং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব সময় সে মাংস না হলে মাছ, এই দুটো জিনিস কিন্তু চাইছে। তাকে যখনই অন্য কোনো খাবার দেওয়া হচ্ছে, থালাটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, যে থালাটা ধরছে আর ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিন্তু যখনই তাকে মাংস মাছ দেওয়া হচ্ছে তখনই সে গ্রো গ্রাসে গিলছে আর কি। এবং তার ঘরে ঢোকা তো দূর, যদি ঘরের দরজাটা খুলে একবার যদি উকিও মারি, তেড়ে মেরে আসছে আমাদের মারার জন্য। এবং এটা মায়ের সাথে কম করছে, কিন্তু আমার সাথে কিন্তু বেশিই করছিল একটু। আমি বুঝতে পারছিলাম না কারণটা কি, ঠিক আছে। এর জন্য তার দরজা আমরা বাইরে থেকে ছিটকানি মেরে রেখে দিয়েছিলাম। এবং প্রত্যেকটা দিন রাত হলেই তার ঘর থেকে চেল্লানোর শব্দ, ওরে বাবা, মানে একবারে যেন কান ফাটা চেল্লানোর শব্দ। এবং দরজায় ধড়াম ধড়াম করে শব্দ। দরজাটা যেহেতু বাইরে দিয়ে ছিটকানি দেওয়া ছিল, পুরো দরজা মানে রীতিমতো ভেঙে যাওয়ার জোগাড়। যেহেতু আগেকার দিনের পুরোনো দিনের সেগুন কাঠের দরজা, সেই দিকে মানে রক্ষে যে দরজাটা ভাঙেনি। আর চেল্লানোর শব্দ, বাবারে বাবা, জিনিসপত্র এলো পাথারি এদিক ওদিক ছুঁড়ে মারছে। মানে আমরা রীতিমতো 3 থেকে 4 দিন রাতেরবেলা ঘুমোতে পারিনি ওর অত্যাচারে। আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম যে জিনিসগুলো কেন হচ্ছে এবং এইগুলো যে নর্মাল কিছু না সেটা আমরা বুঝতে পারছিলাম, কারণ যেহেতু আমার সাথে জিনিসটা হয়েছে তারপরে আমরা বুঝতে পেরে গেছিলাম যে এগুলো নর্মাল কিছু না। এরপর কি হয় যে তান্ত্রিকের কাছে আমি নিজে দেখেছিলাম, সে তান্ত্রিকের কাছে আমি বাড়িতে ছিলাম, মা যায়, গিয়ে সে বলে, মানে সে খোঁজ নেয় যে সে তান্ত্রিক নাকি এখন নেই, তার ওই যেখানে আশ্রমে বসে সেখানে নাকি নেই, সে কামাখ্যা গেছে এবং কিছুদিন পরে আসবে। এবং তখন আমার মা বলে যে যখন আসবে একটু খবর পাঠিয়ে দিতে, কারণ তার খুবই দরকার। এবং সে বাড়িতে চলে আসে। তারপর থেকে শুরু হয়, প্রথমে তো আমাদের ঘরে ঢুকতে দিচ্ছিল না, ঠিক আছে, এরপর থেকে শুরু হয় তার নোংরামো। ঘরের মধ্যে পটি, টয়লেট সব কিছু করছে। মানে ঘর থেকে সে একটা বারের জন্য একটা পাও সে ঘর থেকে বাইরে রাখছে না। সব কিছু সে নিজের ঘরের মধ্যে করছে। পটি আর টয়লেট, আমি প্রথমে বলেছিলাম আমার রুমে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, সে এই জিনিসগুলো কিন্তু প্রথমের দিকে বাথরুমে গিয়ে করছিল, কিন্তু যত দিন যাচ্ছে সেগুলো কিন্তু সে যেখানে বসে রয়েছে সেখানে বসে বসেই করে দিচ্ছে। বা ঘরে ঢোকা যাচ্ছিল না, এতটা মানে একটা বিভৎস বিকট গন্ধ। এরকম গন্ধ বোধহয় কোনো রেলওয়ে স্টেশনের টয়লেটেও হয় না, যে গন্ধটা আমি ওই ঘর থেকে পাচ্ছিলাম আর কি। তো প্রায় 3-4 দিন পরে ওই আশ্রম থেকে খবর আসে যে সেই তান্ত্রিক ফিরে এসছে। এবং তান্ত্রিককে তারপরে যখন মা আবার গিয়ে সব কিছু বলে এবং মা বলে যে তাকে আনা যাবে না, তখন সে তান্ত্রিক বলে ঠিক আছে তুই বাড়ি যা, এবং কয়েকটা জিনিস লিখে দেয়, বলে যে জিনিসগুলো তৈরি রাখবি, আমি দুজনকে নিয়ে যাব। এবং আমি পরের দিন যেদিনকে তান্ত্রিক আসার কথা সেদিনকে আমি অফিস গেছিলাম আর কি। আমি মাকে বলেই গেছিলাম যে যখন সে তান্ত্রিক বেরোবে, হ্যাঁ আমাকে বলো, আমি চলে আসবো। তো আমাকে মা কিছুক্ষণ দুপুরবেলার দিকে ফোন করে, আমি চলে আসি। তো আমি ঢোকার পরেই 5 মিনিটের মধ্যেই দেখলাম সে তান্ত্রিকও কিন্তু 2জন শিষ্যকে নিয়ে চলে এসছে। আমার বোন আমি যখন দরজাটা খুলি প্রথমে দেখলাম আমার বোন কিন্তু রীতিমতো বিছানায় শুয়ে রয়েছে। তারপরে যখন সে তান্ত্রিক দরজাটা খুলে ভেতরে যায়, প্রথমে এতটা বিভৎসতার গন্ধে নাকটা সে চেপে রেখে, বোন ঘুমাচ্ছিল, তিরিং করে লাফ দিয়ে উঠে দরজার পাশে দাঁড়িয়ে পড়ে এবং
রীতিমতো বললে বিশ্বাস করবে না, এই জিনিসটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। আমার বোন মাকড়সা মানে স্পাইডারম্যান যেরকম করে দেওয়ালে ওঠে ঠিক সেই রকম করে সে দেওয়াল বেবে উপরে উঠে গেল এবং একেবারে কোণা, দুটো দেওয়াল যেখানে যে কোণায় মিশছে সেই কোণাতে সে দাঁড়িয়ে রয়েছে আমাদের দিকে মুখ করে। তার হাত আর পা দুটো কিন্তু পেছনের দিকে লাগানো রয়েছে, সাপোর্ট করা রয়েছে আর কি। তান্ত্রিক বলছে, কী রে ওখানে উঠে গেলি, ভয় পাচ্ছিস আমাকে? তখন সে বলছে, ভয় পাবো কেন, তুই কে? এবার এই যে এতদিন ধরে যত সে কথা বলতো তার কথার মধ্যে কিন্তু একটা ডুয়াল টোন ছিল, মানে আমার বোন এবং ওই যে একটা পুরুষ মানুষের গলা দুটো কিন্তু মিক্স ছিল। এবং ওই তান্ত্রিককে দেখেছে সেই যে গলাটা বার করছে এটা কিন্তু পুরো একটা ছেলেদের গলা, একটা বয়স্ক লোকের গলা যেরকম হবে ঠিক সেরকমের গলা। বলছে, ভয় পাবো কেন, তুই কে, তোকে আমি ভয় পাবো? হ্যাঁ, চলে যা, তোর যদি প্রাণে মায়া থাকে তুই এখান থেকে চলে যা। তখন সে তান্ত্রিক বলে, প্রাণে মায়া তো আমার নেই, সেই জন্য আমি ঘরের মধ্যে ঢুকে এলাম, কিন্তু প্রাণে মায়া নিশ্চয় তোর রয়েছে, ওর জন্য তুই ভয় পেয়ে উপরে উঠে গেলি। এরকম করে সে বলতে শুরু করে। ঠিক আছে, এরপরে কী হয়, সে তান্ত্রিক সামনে যায়, তার হাতে মুঠো করে কিছু একটা মন্ত্র পড়ে একটা পাউডার মতো কিছু তার গায়ে ছুঁড়ে মারে এবং সে ওই যে আমার বোন ছিল আর কি, সে ধপাস করে মাটিতে পড়ে যায়। তারপরে যে তার যে শিষ্য দুজন, তারা দুজনে তাকে ধরে নিয়ে আসে এবং আমাদের যে ডাইনিং রুম সেখানেই একটা গোল সার্কেল করার পরে তাকে বসিয়ে দেয় এবং যজ্ঞভোগ্য সে শুরু করে। সে তান্ত্রিক যজ্ঞ শুরু করার সময় তার আবার সে মুঠো করে কিছু একটা মন্ত্র পড়ে তার গায়ে ছুঁড়ে মারে এবং বনের মধ্যে আবার সেই যে আত্মাটা রয়েছে সে আবার ফিরে আসে। তাকে শুধু একবার জিজ্ঞেস করেছিল যে তুই কে, কী চাস, কেন এখানে এসেছিস? তখন সে একবারই বলে দেয়, আমি শ্বশুর মশাই, ঠিক আছে, আমার ছেলে সৎ ছেলে, আমার ছেলে আমাকে দেখে না, সেজন্য আমাকে কাজ করতে হয়েছে, বুড়ো বয়সে আমাকে কাজ করতে হয়েছে। তো আমি কি ছেলেকে বলেছিলাম যে মরার আগে একবার আমি আমার বৌমাকে দেখতে চাই, কিন্তু ও মুখের ওপর না করে দিয়েছে, ও আমাকে অপমান করেছে। ঠিক আছে, আমি তককে ছিলাম। ঠিক আমি যেদিনকে মারা গেছি দুদিন পরেই ও বাইরে বেরিয়েছিল, ভালো কথা, চুল খুলে বাইরে বেরিয়েছিল। আমি তখনই ওকে ধরেছি, আর যেহেতু আমাকে অপমান করেছে আমি কিন্তু ছাড়বো না, আমি ওকে নিয়ে যাব। তুই যেই হোস না কেন, তুই যাই করে নে, আমি ওকে নিয়ে যাবই। এই কথাটা বলার পরে সে বলে যে ঠিক আছে নিয়ে যাবি, তাহলে বাড়িতে এলি কেন, একবারে ওখান থেকে নিয়ে চলে যেতি। তখন সেই আত্মাটা বলে যে ভেবেছিলাম যে একদিন তার বাড়িতে যাব, দেখবো কে রয়েছে। এখানে আসার পর আমি যেটা দেখলাম আমি অবাক হয়ে গেছিলাম। আমি দেখি যে যার জন্য আমার কাজ গেছে, যার জন্য আমি এত বড় অপমানিত হয়েছি, যার জন্য লোক আমাকে মেরেছে, সে এখানে রয়েছে। তখন তান্ত্রিক বলছে, কে? তখন আমার বোন আমার দিকে তাকায়, মানে সে আত্মাটা আমার দিকে তাকায়। আমি অবাক হয়ে যায়, বলছে আমার জন্য আমি কি করেছি? তখন সে তান্ত্রিক মানে সেই আত্মাটা বলে যে অবাক হয়ে যাচ্ছিস? হ্যাঁ, তুই ভাবছিস যে তুই কি করেছিস? আমি সেই বুড়ো রে, আমি সে দাদু যার সাথে তুই কথা বলতি, হ্যাঁ, ওই কোম্পানিতে তুই কাজ করতি, আমিও কাজ করতাম, যে তোর সাথে ভালো করে কথা বলতো, ঠিক আছে, আর তুই যাকে ম্যানেজারকে দিয়ে সব কিছু দেখিয়ে দিয়েছিলি, লোককে দিয়ে মার খাওয়ালি, আমার কাজটা চলে গেল, আমি রাস্তায় ঘুরে বেড়াতাম, তোর জন্য আমার কাজ গেছে, তোর জন্য আমি রাস্তায় ঘুরে অ্যাক্সিডেন্টে মারা গেছি। আমি এসেছিলাম শুধু একে নিয়ে যাবো বলে, কিন্তু এখানে এসে দেখলাম যে আমার দুটো শিকারই এক জায়গায়, আমি একেও নিয়ে যাব, তোকেও নিয়ে যাব। এবার সে তান্ত্রিক বলে যে চুপ কর তো, এত বাজে বকিস না। তো মনে হয় আমি হয়তো তুই এই দুজনকে একসাথে নিয়ে যাবি। তখন সেই আত্মাটা বলছে যে যা করা করে নে তুই, আমি একে নিয়ে যাবো মানে যাবই। এরপরে সে তান্ত্রিকটা তার কাজ বাজ সব শুরু করে, যোগ্য শুরু করে এবং আমাদের বাগান যে রয়েছে সে বাগানে একটা বিশাল বড় নারকেল গাছ রয়েছে, বাইরে একটা ফোঁটাও হাওয়া নেই, নারকেল গাছটা পাগলের মতো উত্তালের মতো এদিক ওদিক দুলছে
এবং টপ টপ করে সব নারকেলগুলোকে মানে ডাবগুলো নিচে পড়ছে। ঘরের দরজা জানলা সমস্ত কিছু এধার ওধার হয়ে যাচ্ছে, মানে ধরাম ধরাম করে শব্দ হচ্ছে। কাচের বা রান্নাঘর থেকে কাচের সব জিনিসপত্র, স্টিলের জিনিসপত্র মাটিতে পড়ছে, আওয়াজ হচ্ছে, মানে একেবারে উত্তাল অবস্থা, মানে একেবারে ঝড় উঠলে যেরকম হয় সেরকম ঠিক হচ্ছিলো আমাদের বাড়িতে। যত সময় যাচ্ছে তার যে অত্যাচারটা ছিল সেটা কিন্তু কমছিল আস্তে আস্তে, এবং প্রায় 2 ঘন্টা পরে যখন তার যজ্ঞ শেষ হয় পুরো জিনিসটাই পুরো শান্ত হয়ে যায়, ঠিক আছে। এরপরে সেই তান্ত্রিক তার শিষ্যর থেকে একটা কলসি চায়, ছোট্ট মতো একটা কলসি চায়, এবং সে একটা শিষ্য তার থলে থেকে একটা কলসি বার করে তার হাতে দেয়, এবং তান্ত্রিকটা সেই কলসিটাকে নিয়ে আমার বোনের কপালে ধরার পরে পেছনটায় কলসির যে পেছন একটা পাম করে বাড়ি মারে, এবং বাড়ি মারার সঙ্গে সঙ্গেই আমার যে বোন সে কিন্তু ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়, এবং সঙ্গে সঙ্গে একটা লাল রঙের কাপড় দিয়ে সেই তান্ত্রিক পুরো কলসিটাকে বন্ধ করে দেওয়ার পরে সে ওই কলসিটাকে ব্যাগের মধ্যে পুরে নেয়। তারপর সে তান্ত্রিক বলে যে জিনিসটা কী হয়েছে বুঝতে পারলে? আমি বললাম হ্যাঁ, বুঝতে তো পেরেছি। তখন সে বলে এই যে লোকটা মানে যে আত্মাটা, ওই আত্মাটা এবং তোমার বোনের শ্বশুরমশাই দুজনে কিন্তু একটাই মানুষ, ঠিক আছে। তোমার বোনের হাজব্যান্ড কেন পাত্তা দেয় না? কারণ সে অনেক আগের থেকে এইসব কালা জাদু করতো, ঠিক আছে। কালা জাদু করেই তোমার বোনের যে হাজব্যান্ড তার যে আসল বাবা ছিল তাকে কিন্তু মেরেছে, এবং তার মার যেহেতু অনেক টাকা পয়সা ছিল আর কি, মাকে বশ করে বিয়ে করে নিয়েছে। তো এর জন্য এই কারণেই তোমার বোনের হাজব্যান্ড একে পছন্দ করতো না। যেহেতু মা মারা যায় তার সম্পত্তি সব তার ছেলের নামে করে দেয়, সেই জন্য সে ছেলে বাবাকে বাড়ি থেকে বার করে দেয়, এবং সে ওখানে কাজ করতে হয় তাকে। এবং এরপর থেকে সে ওখানে তার যে পিশাচ যে রূপটা, মেয়েদের সাথে এইসব নোংরা কাজ কারবার এগুলো সে ওখানে শুরু করে। তো চিন্তা করো না, আর কিছু হবে না। এরপরে সে আমার বোনকেও একটা এরকম আমার মতো সেম একটা ধাগা দিয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। তো তারপর বলে যে 15 দিন পরে যখন পূর্ণিমা হবে সেদিনকে তোর সামর্থ্য মতো এটা বাড়িতে নারায়ণ পুজো করে নিস, তাহলে আর কিছু হবে না। কিন্তু নারায়ণ পুজোটা কিন্তু করতেই হবে, এটা মিস করলে চলবে না। তো তারপরে সে চলে যায়, এবং কথা মতো 15 দিন পরে একটা নারায়ণ পুজো বাড়িতে করে নিই সামর্থ্য মতো, এবং তারপর থেকে কিছু হয়নি, হ্যাঁ সব কিছু ঠিকঠাকই রয়েছে। হ্যাঁ, এটাই ছিল আজকের ঘটনা। তো আশা করছি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretloc00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরে ফেরত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।